গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে শামচুজ্জামান তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে বসে আছে। শামচু পেশায় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তো আজ ও তাকে এই বিয়েবাড়িতে কমেডি করার জন্য ইনভাইট করা হয়েছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও তাকে ডাকা হচ্ছে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্টের সামনে দিয়ে বিরিয়ানি নিয়ে যাওয়া হয়, যেটা দেখে সে শামচুজ্জামানকে বলে, গুরু, বসে না থেকে চলেন বিরিয়ানি খেয়ে নেই। গন্ধ শুকেই মনে হচ্ছে বিরিয়ানিটার টেস্ট হইছে। এদিকে শামচুজ্জামানের কাজই তো কথা বেঁচে খাওয়া, তাই সে তার স্বভাবসুলভ ভাষায় অ্যাসিস্ট্যান্টকে খোঁচা মারে। সে বলে যে, আমার ওস্তাদ কৌতুক সম্রাট জমির আলী একটা কথা বলছিলেন, প্রয়োজনে একলা থাকবা, একলা চলবা, কিন্তু সঙ্গে কোনো ছাগল নিয়ে চলবা না, কারণ ছাগল অতিশয় অসামাজিক প্রাণী, স্বার্থপর, এবং সে যে স্বার্থপর সেটা সে নিজেও বোঝে না। তুমি কিন্তু সেই শ্রেণীর মধ্যে পড়ো। আমরা এখন বিরিয়ানি খাবো না, এখন যে বিরিয়ানি সেটার মধ্যে মাংস কম, আমরা পরে খাবো। শামচুজ্জামান আরও বলে, আমি আছি একটা অ্যাটেনশানে, এই বিয়ার কনে মনে হয় ভেগে গেছে। কারণ হিসেবে সে বলে, আমরা অনেকক্ষণ হলো আসছি, এখন অবধি মেয়ে আসে নাই, আর মেয়ে পক্ষের লোকজন নিজেদের মধ্যে কানাঘুষা করতেছে। অ্যাসিস্ট্যান্ট শামচুজ্জামানের বুদ্ধির তারিফ করে এবং চিন্তা করে যে, তাহলে কি প্রোগ্রাম হবে না? শামচু বলে, প্রোগ্রাম হবে, প্রোগ্রাম ছাড়া এখন এদের উপায় নাই, কিন্তু যেভাবেই হোক স্টেজে ওঠার আগেই টাকাটা নিতে হবে। বলতে বলতেই কনের চাচা এসে চামচুকে বলে, আপনি স্টেজে ওঠেন এবং আমি ইশারা না দেওয়া অবধি প্রোগ্রাম চালিয়ে যাবেন। এবার শামচু বলে যে, আমার গুরুর একটা আদেশ আছে, টাকা না নিয়া আমি কখনো স্টেজে উঠি না। উপায় না পেয়ে কনের চাচা শামচুকে টাকা বুঝিয়ে দেয়। এবার শামচু স্টেজে উঠে বেশ মজার কিছু কমেডি বলতে থাকে। যেমন, একটা গ্রামের লোকজনকে মদের অপকারিতা বোঝানোর জন্য একটা টিম গেল। তারা একটা বালতিতে মদ রাখল আর আরেকটাতে পানি রাখল। মদের বালতিতে নাক দিয়ে শুখে মদের বালতি লাথি দিয়ে ফেলে দিল এবং পানির বালতি শুখে পানি খেয়ে নিল। তখন ওই টিম গ্রামবাসীকে জিজ্ঞেস করল যে, আপনারা কি বুঝলেন? তো গ্রামবাসী বলল, বুঝলাম যে যারা গাধা তারা মদ খায় না। এবার ওই টিম ভাবল যে এভাবে হবে না, অন্য উপায়ে চেষ্টা করতে হবে। এবার তারা একটা গ্লাসে পানি রাখল আর একটা গ্লাসে মদ, তারপর সেখানে একটা পোকা ছেড়ে দিল। তো মদের পোকা মারা গেল আর পানির পোকা উঠে চলে গেল। গ্রামবাসীকে জিজ্ঞেস করা হলো, এবার কি বুঝলেন? তারা বলল, বুঝলাম যে মদ খেলে পেটের পোকা মারা যায়। কৌতুক শুনে যখন সবাই হাসছিল, তখন এক কোণে দেখা যায় কনে পক্ষ আর বরপক্ষের লোকেরা হাতাহাতি শুরু করে দিচ্ছে এবং সেটা এক পর্যায়ে মারামারিতে গড়ায় এবং স্বাদের বিরিয়ানি সব নষ্ট হয়। কি আর করা, সেখান থেকে বেরিয়ে শামচুরা দুজন হোটেলে বিরিয়ানি খেয়ে নেয়। তখন শামচু বলে, বিরিয়ানি যে খাইতেছ এটা কিন্তু বাসায় গিয়ে বলা যাবে না, বাসায় গিয়ে আবার খাইতে হবে, কারণ বাইরে খাওয়ার কথা বললে বউ হাজারটা প্রশ্ন করবে। একটা প্রশ্নের উত্তর এদিক সেদিক হলে ওই দিনের শান্তি শেষ। অ্যাসিস্ট্যান্ট শামচুর বুদ্ধি দেখে শুধু অবাক হয়। এরপর দৃশ্যপট আসে শামচুর বাড়িতে। এখানেও দেখা যায় শামচু পেশায় একজন কমেডিয়ান। তার কাজ মানুষকে হাসানো হলেও ঘরে তার হাসি খুশি থাকার সুযোগ নাই। শামচুর মা আর বউয়ের মধ্যে সবসময় খোঁচাখুচি লেগেই থাকে। এই যেমন, শামচুর মায়ের অভিযোগ সে চিংড়ি মাছ খায় না, তবুও শামচুর বউ চিংড়ি দিয়ে করল্লা ভাজি করছে। শামচুর বউ বলে, আপনি যে চিংড়ি খান না এটা আমি জীবনের প্রথম জানলাম। সেদিন যে গলদা চিংড়ি রান্না করছিলাম তখনও তো 2 পিস খাইলেন। শামচুর মা তো ভীষণ রেগে যায়, কয় পিস খাইছি সেটাও গুনে রাখছে। গলদা চিংড়ি আর গুড়া চিংড়ি কি এক হলো? শামচুর বোনও মায়ের পক্ষে কথা বলে। এভাবেই দুপক্ষের কথার প্যাচাল বাড়তেই থাকে। আর বেচারা শামচু বসে বসে শোনা ছাড়া তো কোনো উপায় নাই, কিন্তু তার বউ তাকে কিছু বলতে বলে। তখন শামচু মাকে বলে যে, মা, করল্লা ভাজি তুমি খাইও না, মাছ আছে, মাংস আছে, এগুলা খাও। শামচুর বোন বলে, তুমি কি জানো না ভাইয়া মা করল্লা ভাজি কত পছন্দ করে? মা বলে যে, সেইটা যাই না আর কি করবে, জানার আগেই তো বউয়ের কোলে উঠে পড়ছে। শামচু এবার বউকে বলে, তুমি একটু চিংড়ি ছাড়া করল্লা ভাজি করতা। এবার অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু, এইটা আপনি কি কন? ইচা মাছ ছাড়া করল্লা ভাজি খাওয়া আর ঘাস খাওয়া তো একই কথা। এভাবেই দুপক্ষের ঝামেলা চলতেই থাকে। এরপর অ্যাসিস্ট্যান্ট শামচুকে বলে, গুরু, আপনার অবস্থা দেইখা একটা সিদ্ধান্ত নিছি, জীবনে আর যাই করি বিয়া শাদি করমু না। দেখা যায় অ্যাসিস্ট্যান্ট শামচুর পরিবারের সাথে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে, রান্নার কাজে হেল্প করছে। আর শামচুর মাকে বলে, একটা কথা কি খালাম্মা, সংসার করতে হইলে টুকটাক কথা কাটাকাটি হয়, এইগুলা ধইরা বইয়া থাকলে হয় না। আমার আম্মারে দেখছি, সকালবেলা দাউনিয়া আব্বারে দৌড়ানি দিছে, আবার দুপুরবেলা খুঁই যাই না খাওন খাওয়াইছে।
আর ভাবিকেও বলে, কাইলা রাইতে ভাবি সাহস কইরা আপনার করল্লা ভাজি দিয়া ভাত খাইছিলাম, সেই টেস্ট হইছিল ভাবি। কথাটা শুনে ভাবি খুশি হয়। এবার শামচুর মা বলে, তোমার রান্নার প্রশংসা কিন্তু আমিও করি, তয় তোমার সামনে করি না। এরপর দৃশ্য আসে খাবার টেবিলে। শামচুর ছেলে হাতির বাচ্চার দাম জিজ্ঞেস করে, কারণ সে হাতি পালতে চায়। এর মধ্যে শামচুর বউ রুটি নিয়ে আসে, যেটা একটু পুড়ে গিয়েছিল, তাই সেটা খেতে চায় না। তখন অ্যাসিস্ট্যান্ট সেই রুটি চেয়ে নিয়ে বলে, পোড়া রুটি তার খুব পছন্দ। এখানে শামচুর জন্যে একটা শিক্ষা, যে আমাদের জন্যে কষ্ট করে খাবার তৈরি করে, হঠাৎ খাবার এদিক সেদিক হলে সেটা খারাপ বলা উচিত না। শামচুর মেয়ে জানতে চায়, বাবা, কমেডিয়ান মানে কি? শামচু বলে, যে মানুষকে হাসায়। মেয়েটা বলে যে, বাবা, তুমি তো আমাদের কখনো হাসাও না। শামচুর বউ বলে, তোমার বাবা টাকা ছাড়া কাউকে হাসায় না। এরপর শামচুর বউ বাজারের লিস্ট ধরিয়ে দেয় আর বাজার করতে যেতে বলে। তখন সে আরও বলে যে, একটা ডিম লাইট আনবা, লিস্টে লেখার কথা ভুলে গেছি। শামচু অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে বাচ্চাদের স্কুলে পৌঁছে দেয়। তারপর একটা কর্পোরেট অফিসে যায় কমেডির ব্যাপারে আলোচনা করতে। সেখানে দুজন অপেক্ষা করছিল। শামচু স্মোক করতে বারান্দায় যায়। হঠাৎ এক সুন্দরী রমণী সেখানে আসে, যে কিনা ফোনে ইংরেজিতে রাগারাগি করছিল। কথা শুনে মনে হয় হয়তো সে বিদেশে থাকা বয়ফ্রেন্ডের সাথে রাগ দেখাচ্ছে। শামচু লক্ষ্য করে মেয়েটাও স্মোক করছে। এরপর শামচু ওই অফিসের বসের সাথে দেখা করে। বস জানায়, আগামী 6 মাস সপ্তাহে 3 দিন তারা অফিস স্টাফদের জোক শোনাতে চায়, তবে শর্ত হল নো অ্যাডাল্ট জোক, নো রিলিজিয়াস জোক অ্যান্ড নো পলিটিক্যাল জোক। তাদের কথার মাঝেই সেই রমণীটা সেখানে আসে। লক্ষ্য করা যায় শামচু তার দিকে একটা দুর্বল চাহনি দিচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকায় শামচু ওই অফিসের চুক্তিতে রাজি হয় এবং সে কমেডি করা শুরু করে। যেমন, এক মেয়ে কাটাবন গেছে কথা বলা পাখি কিনতে। সে একটা পাখিকে জিজ্ঞেস করল, বলো তো আমি কেমন? পাখি বলল, খাচ্ছর আপনি, আপনার চরিত্র খারাপ। মেয়েটা তো রেগে আগুন। তখন দোকানদার বিব্রত হয়ে পাখিটাকে ধরে পানিতে চুবায়। তারপর বলে, আর কখনো এমন কথা বলবি না। পাখিটা তওবা করে বলে, সে আর কখনো এমন কিছু বলবে না। এবার মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমি ঘরে একটা ছেলে নিয়ে ঢুকলাম, ছেলেটা কে হতে পারে? পাখি বলে, আপনার স্বামী। মেয়েটা বলে, আমি যদি 2টা ছেলে নিয়ে ঢুকি? পাখি বলে, আপনার স্বামী আর আপনার দেবর। মেয়েটা বলে, আমি যদি 3টা ছেলে নিয়ে ঢুকি? তখন পাখি বলে, তাহলে আপনার স্বামী, আপনার দেবর আর আপনার ভাই। মেয়েটা বলে, আমি যদি 4টা পুরুষ নিয়ে ঢুকি? এবার পাখি চিল্লায়া বলে, ওই মিয়া, আমারে আবার পানিতে চুবাও, কইছি না ওর চরিত্র খারাপ। সবাই তো বেশ মজা পায়। শো শেষ হওয়ার পর সেই রমণী নিজেই এসে শামচুর সাথে দেখা করে এবং তার নাম জানায় নায়রা। শামচুর শো তার ভীষণ ভালো লেগেছে এবং অফিস থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শামচু কেমন শো করে, তাকে পার্মানেন্ট নিয়োগ দেওয়া যাবে কিনা দেখার জন্য। নায়রা খুশির সাথে জানায় শামচুকে অবশ্যই পার্মানেন্ট করা হবে। শামচু বেশ খুশি হয়। যাবার আগে নায়রা হাত বাড়ায়, হ্যান্ডশেক করে। নায়রা যাবার পর অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু, এই সেরির মতিগতি তো ভালা না। শামচু তাকে ফালতু কথা কম বলতে বলে। বাসায় ফিরে শামচু যখন মাকে জিজ্ঞেস করে খেয়েছে কিনা, তখন মা বলে, আর খাওন, তোর বউ কই মাছ রাঁধছে বাগুন দিয়া। জীবনে শুনছ কোনো দিন কই মাছ বাগুন দিয়া রাঁধে? শামচু বুঝতে পারে মাকে খাওয়ার কথা জিজ্ঞেস করাই ভুল হইছে। শামচু যখন মাকে বলে যে তার বোন মিলির জন্য একটা ছেলে দেখছে, তখন মা বলে, মিলির জন্য এমন ছেলে দেখতে হবে যেন ছেলে ঘর জামাই থাকে, কারণ মিলি চলে গেলে শামচুর বউ তার খাবারের সাথে বিষ দিতে পারে। এই পরিস্থিতিগুলো দ্বারা বোঝা যায় দিন শেষে ঘরে ফিরে শান্তি পায় না শামচু। রাতের বেলা বউ শামচুকে জিজ্ঞেস করে, মা বোন আমার নামে কি কি কুটনামি করছে বলো। শামচু কথাটা হেসে উড়িয়ে দেয়। বউ বলে যে, বলে ফেলো, আমি তো কিছু মনে করি না, ভালো পরিবারের মেয়ে পাইছিলা তাই তো বেঁচে গেলা। শামচু কথা ঘুরিয়ে বলে, তোমাকে আজ বেশি সুন্দর লাগছে। বউ বলে যে, বিছানা করা আছে, ঘুমিয়ে যাও, সারাদিন তোমার মা আর বোনের সেবা করতে করতে আমি ক্লান্ত। অর্থাৎ শামচুর দুষ্টু কাজের আহ্বানে তার বউয়ের সাড়া মেলে না। এই বিষয়গুলিই বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। শামচু শুয়ে পড়ে, ফোনটা হাতে নেয়, ফেসবুকে গিয়ে নায়রার আইডি সার্চ করে, একবার বউয়ের দিকে তাকায়, তারপর নায়রাকে রিকোয়েস্ট পাঠায়। এখানে খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে বউয়ের অবহেলা কিভাবে স্বামীকে দূরে সরিয়ে দেয়। পরদিন অফিসে আবারও শামসুর একটা শো হয়, কিন্তু এবার আর কেউ শামসুর জোক শুনে হাসছিল না, যেন সবার ঘুম পাচ্ছিল।
এর অবশ্য একটা কারণ ছিল, কারণ শামসুর জোকের মধ্যে অ্যাডাল্ট বা পলিটিক্স যুক্ত কিছু ছিল না। যাই হোক, এভাবেই শো শেষ হয়। শো শেষ হলে নায়রা শামসুর সামনে আসে। শামসু পাশ কেটে চলে যেতে চায়। নায়রা জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি আমাকে দেখলে এমন ইগনোর করেন কেন? শামসু বলে, কারণ এই বয়সে এত সৌন্দর্য সহ্য হয় না। নায়রা বলে, এই বয়সে ফ্লার্ট তো ভালোই করেন। যাই হোক, নায়রা তাকে কফি খাওয়ার অফার করে। শামসু এতটা আশা করছিল না। সে তার অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে নিয়ে তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। এরপর দুজন একটা কফি শপে যায়। মেনু কার্ড হাতে নিয়ে শামসু বলছিল, এখানে যা আছে সবই তো অনেক দামি। নায়রা হেসে বলে, সমস্যা নেই, বিল আমি দেব। আপনি মনে হয় একটু হিসেবি। শামসু হেসে বলে, আসলে আমি যা রোজগার করি সেটা খুব কমও না, কিন্তু বউ বাচ্চা মা ভাই বোনকে নিয়ে বড় সংসার তো হিসেব করে চলতে হয়। নায়রা ব্যাপারটা বুঝতে পারে আর বলে যে, আমার কিন্তু এত ঝামেলা নেই, আমি একা, বাবা মা বিদেশ থাকে, আমি যা উপার্জন করি পুরোটাই নিজের জন্য খরচ করতে পারি। এভাবেই দুজনের আড্ডা বেশ জমে ওঠে। শামসু বাড়ি ফেরার পর আবার সেই রোজকার ঝগড়া। শামসুর বউয়ের দাবি তার ননদ তার লিপস্টিক নিচ্ছে, কিন্তু ননদ বলছে নেয় নাই। শাশুড়ি বলছে বউ কোন সাহসে তার মেয়েকে চোর বলে। ওদিকে শামসুর এই দিকে কোনো মনোযোগ নাই, সে মন দিয়ে নায়লার ছবি জুম করে দেখছিল। ঠিক এই সময় শামসুর ছেলে দৌড়ে এসে মা আর দাদিকে বলে, দেখো তো লিপস্টিক নিয়ে আমাকে কেমন লাগছে। অর্থাৎ এতক্ষণ হুদাই সবাই ঝগড়া করছিল। পরদিন অফিসে আবারও শামসুর শো শুরু হয়। এবার শামসু তার কমেডিতে হালকা অ্যাডাল্ট যোগ করে। সবাই ভালোই মজা পাচ্ছিল, কিন্তু সব শেষ শামসু একটু বেশিই বলে ফেলে। সে বলে যে রাত 11টা অবধি কাজ করেও বসের মন পাওয়া যায় না, তো একদিন স্বপ্ন দেখি যে বউয়ের সাথে দুষ্টু কাজ বাদ দিয়ে বসের সাথেই করছি। এটা শুনে সবাই বেরিয়ে যায়। নায়রাও আজ আর সামনে আসে না। তখন শামসু নিজেই তার কাছে যায়। এবার নায়রার মধ্যে একটু চেঞ্জ লক্ষ্য করা যায়। শামসু তাকে কফি খাওয়ার অফার করলে নায়রা বলে তার অন্য একটা প্ল্যান আছে, আজ না। কিন্তু তবুও শামসু জোর করছিল। তখন নায়রা তার সাথে রাগ দেখিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তার ব্যবহারে অবাক হয়ে বলে, একটা থাপ্পড় দেওয়া উচিত। তখন শামসু তাকেই মেরে বসে। অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে বলে, আমি আর চাকরি করব না। সে চলে যেতে চায়। শামসু তাকে বাধা দেয়। এরপর শামসু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা কফি শপে যায় কফি খেতে। অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে থাপ্পড় খাওয়ার দুঃখ ভুলে গেছে। শামসু হঠাৎ লক্ষ্য করে তার বোন মিলি বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে ওই কফি শপে আসে। শামসুর সাথে সাথে উঠে যায় আর তার বোনকে রাগ করতে থাকে। এখন তো তার ক্লাসে থাকার কথা, এখানে সে কি করে? ছেলেটা তো দৌড়ে পালায়। আর শামসু তার বোনকে বলে এখনই বাড়ি চলে যেতে। এদিকে শামসু দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট কফি শপ থেকে দেওয়া চিনির প্যাকেটগুলো ব্যাগে ভরছে। শামসু তো আরও রেগে যায়। এমন চুরির স্বভাব থাকলে তো শিল্পী হওয়া যাবে না। সে তার অ্যাসিস্ট্যান্টকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। ঠিক তখনই শামসুর ফোনে নায়রার কল আসে, যেটা দেখে শামসুর মন সাথে সাথে শান্ত হয়ে যায়। নায়রা বলে তার মনটা ভালো না, শামসু যদি তাকে একটু সঙ্গ দিত তাহলে হয়তো তার ভালো লাগতো। অ্যাসিস্ট্যান্ট শামসুকে জিজ্ঞেস করে, আমি কি তাহলে চলে যাব? শামসু বলে, আরে রাগের মাথায় তালাক দিলে বউই তালাক হয় না, আর তুমি তো অ্যাসিস্ট্যান্ট। শামসু তাকে কিছু টাকা দিয়ে বাইরে বাইরে ঘুরতে বলে। শামসু নায়রার সাথে দেখা করার পর সকালের ব্যবহারের জন্য নায়রা সরি বলে। শামসু হেসে বলে, আরে আমি কিছু মনে করি নাই, আমার মনই নাই। নায়রা হেসে বলে, কই গেল আপনার মন? শামসু বলে, জানি না, শরীরের কোথাও হয়তো আছে। আসলে বিয়ের পরে সংসারের চাপে পড়ে মন ছোট হতে হতে মার্বেলের সাইজ হয়ে গেছে। নায়রা বলে যে আপনাদের সব পুরুষদের কেন এই একই কমপ্লেন? বিয়ের আগে কি আপনার সংসার ছিল না, মা ভাই বোন ছিল না? বিয়ের পরে তাহলে কমপ্লেন কেন? শামসু বলে, বিয়ের পরে আমি দ্বিখণ্ডিত হয়ে গেলাম। আমার মা মনে করে আমি বউয়ের পক্ষে, আমার বউ মনে করে আমি মায়ের পক্ষে। আমি যে আসলে কার পক্ষের লোক আমি বুঝি না, কিন্তু আমার মনে হয় আমি শান্তির পক্ষের লোক। এরই মধ্যে সেখানে নায়রার বয়ফ্রেন্ড চলে আসে। নায়রা তাকে পরিচয় করিয়ে দেয়, তার বয়ফ্রেন্ড জুবায়ের। শামসুর হাসি মুখটা হঠাৎ থমকে যায়। সে একটা কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে শামসু উদাস হয়ে বসেছিল। তার বউ তানিয়া এসে জানতে চায় কি হয়েছে। শামসু তার জীবন নিয়ে একটু আফসোস করে, যেটা শুনে তানিয়া সান্ত্বনা না দিয়ে বলে, এসব ঘ্যানা প্যাচাল না পেরে বাচ্চাদের ধমক দিয়ে নিয়ে আসো তো, কখন থেকে টিভি দেখতেছে। পরদিন আবারও শামসুর শো। এবার শামসু কিছু ছোট ছোট যোগ বলেন তো দেখি, এই জেনারেশনের কাছে কোন হিস্টোরি খুব পছন্দ? ব্রাউজার হিস্টোরি। অবসর পাইলে মানুষ কোথায় যায়? ডিপ্রেশনে। শো শেষ হলে নায়রা আসে আর বলে, সরি, আজকের শোটা আমি মিস করলাম। আর আপনি সাইন না করে চলে যাচ্ছেন কেন?
শামসু সাইন করার পর নায়রা তাকে কফি অফার করে। শামসু বলে যে আপনার বয়ফ্রেন্ড আছে না, তাকে নিয়ে যান। নায়রা বলে ওর সাথে গতকাল রাতে ব্রেকআপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি উই আর নট মেড ফর ইচ আদার। শামসু এবার মনে মনে খুশি হয় আর নায়রাকে অফার করে সে এখন একটা শো করতে যাচ্ছে, নায়রা চাইলে তার সাথে যেতে পারে। শামসুর অন্য জায়গাতে একটা শো শুরু হয়। শামসু যোগ বলছিল, স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? বউ বলল আমি আমার বড় বোনের সাথে থাকব। এরপর স্ত্রীও স্বামীকে একই প্রশ্ন করল, আমি যদি মারা যাই তুমি কি করবা? এবার স্বামী বলল আমিও একই কাজ করব, তোমার বোনের সাথেই থাকব। নায়রা খুব মজা পাচ্ছিল। এরপর দুজন একটা কফি শপে যায়। শামসু তাকে বোঝাচ্ছিল যে এই ছেলের সাথে ব্রেকআপ হয় খুব ভালো হয়েছে, নায়রার উচিত 2 রাকাত নফল নামাজ পড়া। নায়রা জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন ও খারাপ ছিল? শামসু বলে চোখ দেখেই বুঝছি এই ছেলে সকালবেলা বাসি মুখে গাঁজা খায়। নায়রা বলে সেটা তো আমিও খাই। শামসু থতমত হয়ে বলে গাঁজা খাওয়া ভালো, আমিও মাঝে মাঝে খাই। নায়রা শামসুকে থামিয়ে দিয়ে বলে আচ্ছা, নেক্সট ফ্রাইডে আপনার কি প্ল্যান? আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি বাসায় রান্না করতাম, আপনি আসলেন, আমরা সারা রাত আড্ডা দিলাম। শামসুর শরীরে যেন কারেন্টের ঝটকা লাগে। সারা রাত? আশেপাশে কেউ কিছু বলবে না? নায়রা বলে কে কি বলবে, আমি তো বাসায় একাই থাকি, তাছাড়া আমরা তো ঘুমাবো না, আড্ডা দিব। সেদিন শামসু একটা হানি নাট নিয়ে বাসায় ফেরে, যেটা দেখে তার অ্যাসিস্ট্যান্টও খেকে চায়, কিন্তু শামসু তাকে বোঝায় এটা অবিবাহিতদের জন্য না। তানিয়াও এসে লাজুক লাজুক গলায় জিজ্ঞেস করে হঠাৎ হানি নাট কেন? শামসু বলে হঠাৎ মনে হলো স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, এই জন্যে আর কি। তানিয়া শামসুর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিচ্ছিল। রাতে শামসু ফোনে নায়রার প্রোফাইল দেখছিল, তখন তানিয়া তার কাছে আসে, দুষ্টু হাসি দিয়ে বলে আমি কিন্তু জানি ছেলেরা কেন হানি নাট খায়। তানিয়া তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু শামসু বলে তার মাথা ব্যথা করছে। তানিয়া রেগে উঠে চলে যায়। অন্যদিকে শামসু নায়রার সাথে দারুণ সময় পার করতে থাকে, নিজের লুক পরিবর্তনের চেষ্টা করতে থাকে, শরীরটা ফিট করার চেষ্টা চালাতে থাকে। যে করেই হোক সেদিন রাতে নায়রাকে খুশি করতেই হবে। অবশেষে সেদিন চলে আসে। শামসুর অ্যাসিস্ট্যান্ট তো সারাক্ষণ তার সাথেই থাকে। শামসু তাকে বলে আমি এক বন্ধুর বাসায় যাব, তুই বাড়িতে যা, গিয়ে বলবি বসের একটা গায়ে হলুদের নাইট শো আছে, তোর পেট খারাপ জন্যে চলে আইসোস। অ্যাসিস্ট্যান্ট তো বুঝতে পারে শামসু কই যাবে, সে সুযোগ বুঝে 2000 টাকা খসিয়ে নেয়। তারপর শামসু ফার্মেসি থেকে জিনিস কিনে নিয়ে নায়রার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নায়রা দরজা খোলে, শামসু খুশি হয়ে তাকে ফুলের তোড়া দেয়। এরপর শামসুর জন্য ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। নায়রার রুমে অনেক বন্ধু বান্ধব। নায়রা সবার সামনে শামসুর পরিচয় দেয়। তার বন্ধুরা বলে আচ্ছা আপনিই সেই ব্যক্তি, নায়রার মুখে আপনার অনেক জোক শুনেছি, আজ আপনার কাছে শুনব। এই জায়গাতে একটা জিনিস বোঝা যায়, নিজের আনন্দের জন্য নায়রা শুধু শামসুকে ব্যবহার করছিল। ডিজের তালে তালে সবাই চিল করছিল, শামসু শুধু বসে বসে দেখছিল। তার এতদিনের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নায়রা তাকে লাল পানি দিলেও সে খেতে চায় না। শামসু বারান্দায় চলে যায়, তখন নায়রাও সেখানে যায়। জিজ্ঞেস করে আপনাকে আপসেট মনে হচ্ছে, আমার কোনো ব্যবহারে কষ্ট পাননি তো? শামসু বলে না, কষ্ট পেয়েছি আমার নিজের ব্যবহারে। নায়রা বুঝতে পারে না। শামসু বলে মির্জা গালিবের একটা কথা আছে, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিল আমার চেহারায়। শামসু নায়রাকে বাই বলে সাথে সাথে বেরিয়ে যায়। গভীর রাতে শহরের গলি দিয়ে শামসু হাঁটছিল, তখন টহল পুলিশ তাকে ডাক দেয়। জিজ্ঞাসাবাদ করার পর শামসুকে চেক করে, তখন তার পকেটে দুষ্টু জিনিস পায়। পুলিশ জানতে চায় এটা কেন? শামসু বলে আপনি কি বিবাহিত? বিবাহিত হলে তো জানার কথা একজন বিবাহিত পুরুষের পকেটে এটা কেন থাকে, আপনার দরকার হলে আপনি নিতে পারেন। পুলিশ শামসুকে যেতে দেয়, আবার পিছন থেকে ডাক দিয়ে জিনিসটা চেয়ে নেয়। মানে পুলিশ তো, ঘুষ না নিলে কি আর চলে। বাসায় ফিরে শামসুর মনটা বেশ খারাপ ছিল। এটা দেখে তার বউ এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, মুখটা এমন ফজলিয়ামের মতো করে রেখেছ কেন? ছ্যাঁকা ট্যাঁকা খাইছো নাকি? তোমার মতিগতি তো সুবিধার মনে হচ্ছে না। কিছুদিন হলো খালি ফোন টেপো, একা একা হাসো, আজ আবার দেখছি মন খারাপ। তানিয়া শামসুর ফোন চেক করতে যায়। তখন শামসু বলে তুমি ভালো করেই জানো, কিন্তু আমি গরুর চেয়েও নিরীহ একটা প্রাণী। তানিয়া চলে যায়। পরদিন শামসু অফিস থেকে বেতন নিয়ে বের হচ্ছিল, তখন নায়রা সামনে আসে এবং শামসুকে কফি অফার করে। শামসু নায়রাকে ইগনোর করতে চায়। সে বলে আমার গ্যাসের সমস্যা, ডাক্তার কফি খেতে বারণ করছে। নায়রা বলে ঠিক আছে, আমরা অন্য কিছু খাবো। শামসু আর না করতে পারে না। নায়রা ভেবে নিয়েছিল পারিবারিক কারণে শামসুর মন খারাপ, তাই সে শামসুকে বলে ভালোবাসা হলো একটা ফুল গাছের মতো, শুরুর যত্নের পর যদি সেটাকে পর্যাপ্ত সূর্যের আলো পানি না দেওয়া হয় তাহলে গাছটা শুকিয়ে যাবে। আপনাদের মধ্যে ভালোবাসাটা এখনও আছে,
শুধু যত্নটা নেই। শামসু হেসে বলে, বলাটা সহজ, করাটা কঠিন। নাইরা বলে, মাঝে মাঝে সম্পর্ক বাঁচাতে আমি ঠিক আছি, আমি ভালো আছি এত ভনিতা না করে আসল কথাটা বলে ফেলা উচিত। আচ্ছা, আপনি লাস্ট কবে আপনার বউয়ের জন্য একতরা গোলাপ ফুল নিয়ে তাকে আই লাভ ইউ বলেছেন? শেষ কবে সমুদ্র দেখতে গিয়েছিলেন? অথবা কিছু না বলে জাস্ট একে অন্যের দিকে তাকিয়েছিলেন? শামসু কিছুক্ষণ চিন্তা করে, তারপর নাইরাকে বলে, এবার তোমার গল্প বলো। নাইরা এবার তার নিজের কথা বলে। বয়স 4 বছর থাকতে তার বাবা মায়ের ডিভোর্স হয়। তারপর মায়ের একটা বয়ফ্রেন্ড হয়। এরপর থেকেই নাইরা একা থাকে। তাদের কথার মাঝেই শামসুর একজন পরিচিত লিয়াকত সেখানে আসে। সে আবার বেশ রসিক মানুষ। সে নিজেই নাইরার চোখে পরিচিত হয়। নাইরা যখন তার নাম বলে তখন লিয়াকত বলে, বাহ, কি সুন্দর নাম, আধুনিক নাম, নাইরা। শুনেই মনে হয় সায়েন্স ফিকশন মুভির কোনো নায়িকা। এদিকে শামসু ভয় পাচ্ছিল যে লিয়াকত অন্য কিছু মনে করে কিনা, তার বউকে কিছু বলে দেয় কিনা। শামসু লিয়াকতকে সরিয়ে নিয়ে গিয়ে বোঝাতে চায় মেয়েটার সাথে সে কাজের আলাপ করছিল। সেদিন বাসায় ফিরে শামসু অবাক হয়ে যায়। লিয়াকত বউ নিয়ে তার বাসায় হাজির। শামসুর বুকে ধুকপুক শুরু হয়ে যায়। লিয়াকত তাকে দেখেই বলে, আরে শামসু ভাই, আপনার ভাবি খুব করে বলছিল তার নাকি সাগর আর পাহাড় একসাথে দেখতে ইচ্ছা করছে। এখন সাগর আর পাহাড় একসাথে কই পাই বলেন তো? তাই ভাবলাম ভাবির হাতের 1 কাপ চা খাওয়াই, তাইলেই মনটা খুশি হয়ে যাবে। তানিয়া বলে, এই বাসায় তো কেউ আমার কোনো কিছুর তারিফ করে না, আপনারা করছেন, ভালোই লাগছে শুনতে। লিয়াকত বলে, কি যে বলেন, শামসু ভাই তো আমার কাছে সারাক্ষণ আপনার তারিফ করে। আসলে ভাই একটু এমনই, আপনার সামনে তারিফ করে না, আড়ালে করে। লিয়াকত শামসুদেরকে তার বাসায় যাওয়ার দাওয়াত দিয়ে বিদায় নেয়। তানিয়া শামসুকে চা দিয়ে বলে, দেখো তো আমার চায়ে কি এমন স্বাদ আছে? শামসু বলে, ধুর, বাদ দাও তো লিয়াকতের কথা, ও প্রচুর মিথ্যা কথা বলে। তানিয়া তো ফুলে যায়। তখন শামসু বলে, আরে তোমার চায়ের তো তুলনাই হয় মা, আমি তো বাইরে চা খাওয়াই বাদ দিয়ে দিছি। তানিয়া বলে, বাইরে চা খাও না, কফি খাও। শামসু ভয় পেয়ে যায়। তাহলে কি লিয়াকত সব বলে দিছে? তানিয়া বলে, তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে। শামসু হাঁ ছেড়ে বাঁচে। আর তানিয়াকে রেডি হতে বলে, আজ তারা বাইরে খাবে। তানিয়া অবাক হয়ে বলে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠছে? তানিয়া শামসুর পছন্দের শাড়িটা পরে। এরপর পুরো পরিবার মিলে বাইরে ঘুরতে যায়। সবাই মিলে সুন্দর একটা সময় কাটায়। নাইরা আর শামসু আবারও একটা রেস্টুরেন্টে খাচ্ছিল। তখন শামসু বাসার ফোন কল পেয়ে বেশ বিরক্তি প্রকাশ করে আর বলে, রোজকার এই ঝামেলা ভালো লাগে না। তখন নাইরা সুন্দর একটা কথা বলে। সে বলে যে আপনি আসলে 2 পক্ষেরই বন রক্ষা করতে চান। এটা না করে 2 পক্ষের সমস্যা শুনবেন, তারপর চিন্তা করবেন কে ভুল কে ঠিক, তারপর মতামত জানিয়ে দিবেন। দেখবেন তারা আর ঝগড়া করে মজা পাচ্ছে না। সেদিন শামসু একতরা গোলাপ আর একটা শাড়ি নিয়ে বাসায় ফেরে, যেটা পেয়ে তানিয়া খুব খুশি হয়। রাতেও দুজনকে একসাথে থাকতে দেখা যায়। শামসু দুষ্টামি করতে চায়, তানিয়াও লাজুক সুরে বাধা দেয়। পরদিন অফিসে কমেডির মঞ্চে দাঁড়িয়ে শামসু একটা হৃদয় ছোঁয়া কথা বলছিল। একজন মা টেলিফোনের ওপাশে অপেক্ষা করে। সন্তান হয়তো তাকে ফোন করবে, বলবে, মা কেমন আছো? টেলিফোনের এপাশেও সন্তানও ভাবে, একবার মাকে ফোন করব, জানতে চাইব, মা তুমি কেমন আছো? বলা হয় না, কারণ একটা ইগো। নাইরা উঠে চলে যায়। শামসু বলতে থাকে, এই ইগোর দেয়ালটা ভাঙতে পারলে আমরা সুন্দর একটা মিলন ঘটাতে পারি। সবাই হাততালি দেয়। বাসায় যেতে যেতে নাইরা তার মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে বুক ফাটা কান্না করে সে। পরদিন শামসুর সাথে দেখা করে ধন্যবাদ জানায় আর বলে, আমি ভাবছিলাম মায়ের সাথে আর কখনো আমার সম্পর্ক ঠিক হবে না। অনেক কথা বলতে মন চাইতো, কিন্তু ইগো কাজ করতে জন্য ফোন দিতাম না। কাল ফোন দিয়ে সব ঠিক হয়ে গেছে। শামসু বলে, দুনিয়াতে যত সম্পর্ক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে মা সন্তানের সম্পর্ক। যত যাই হয়ে যাক, মায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটানো যাবে না। শামসু বাজার থেকে একটা টিউবলাইট কেনে। সেই যে তার বউ একদিন বলেছিল টিউবলাইট নিতে, পরে আর নেওয়া হয়নি ছিল। বাসায় ফেরার পর শামসু বুঝতে পারে বাসায় কিছু হয়েছে। তানিয়া কান্না চোখে বলে, আমি অনেক দিন ধরেই তোমার ফোনে নাইরা নামে একটা ফোন কল দেখি। আমি ভাবছিলাম তোমার কাজের কেউ, কিন্তু না, তুমি সেদিন রাতে নাইরার বাসায় ছিলা। শামসু তানিয়াকে রুমে গিয়ে বোঝাতে চায়, কিন্তু তানিয়া তাকে চুপ থাকতে বলে এবং সে ব্যাগপত্র নিয়ে বাসা থেকে চলে যায়। শামসু লিয়াকতের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, আপনি কি আমার বউকে কিছু বলছেন? লিয়াকত বলে, ধুরু ভাই, আমিও তো কত মেয়ে নিয়ে কফি শপে যাই, এটা কি বউদেরকে বলার মতো কিছু? শামসুর পরিবারের সবার মধ্যেই একটা অস্থিরতা কাজ করে। বাচ্চারা মাকে মিস করে। খাবার নিয়ে যে ভাবির সাথে দিনরাত ঝগড়া হতো, তাদের ভাবির রান্না ছাড়া খাবার ভালো ভাগে না। অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু চলেন খাইয়ালই। শামসু বলে, মিলি অর্থাৎ তার বোনের হাতের রান্না করা খাবার ভালো লাগে না। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে যার হাতের খাবার ভালো লাগে তারে নিয়েই এলেই পারেন। শামসু বলে, নিজের ওজনের চেয়ে কথার ওজন বেশি হওয়া ভালো না। অ্যাসিস্ট্যান্ট বলে, আজ আমি বেশি ওজনের কিছু কথাই বলবো। আপনার নিজের সুখের কথা ভেবে, সন্তানের, পরিবারের সবার কথা ভেবে নিজে যদি একটু ছোট হওয়া লাগে, তাতে দোষের কিছু নাই। সে আরও বলে, আজ আমি আপনার থেকে বিদায় নিতে আসছি।
আসলে এই শহর আমার ভালো লাগে না। আপনার সাথে থাইকা এই শহরের মানুষদেরকে কাছ থেকে দেখছি। সবাই উপরে উপরে হাসে, কারো মনে সুখ নাই, সবার ভেতরটা ফাঁপা। এই শহর আমার ভালো লাগে না, আমি গ্রামে ফিরে যাব। সে আরও বলে, ওই দিন যে আপনি নায়রার বাসায় গেছিলেন, এইটা আমিই ভাবিরে বইলা দিছি। ভাবি এমনভাবে কাঁদতেছিল, আমার কিচ্ছু করার ছিল না। মাঝে মাঝে কোনো কিছু জোড়া লাগানোর জন্য সেটা বড় আকারে ভাঙতে হয়, তাহলে জোড়াটা ভালোভাবে লাগে। অ্যাসিস্ট্যান্ট ক্ষমা চেয়ে বিদায় নেয়। তানিয়া কান্না করছিল। কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে শামসুকে দেখেই রেগে যায়। শামসু জোর করে ঢুকেই বলতে থাকে, আমি বুঝতে পারতেছি তুমি চলে আসার পর থেকে আমি অচল, আমারে মাফ করো তুমি। তানিয়া একে একে সেই দিনগুলোর কথা বলতে থাকে যখন পরিবারের সবাই তার আশায় থাকত, কিন্তু শামসু তখন নায়রার সাথে ব্যস্ত থাকত। শামসু বলে, আমি মিস করি তোমারে। আমি কলিং বেল দেই, তুমি দরজা খোলো না। আমি টেবিলে বসে থাকি, তুমি চা দাও না। বিছানায় পড়ে থাকা তোমার শাড়ি আমারে ডিস্টার্ব করে। বাথরুমে যাই, তোমার সাবান আমারে ডিস্টার্ব করে। তোমারে ছাড়া আমার চলবে না। অবশেষে তানিয়া বাসায় ফেরে। সবাই তো ভীষণ খুশি। পরিবারের রোজকার ঝগড়া যে শুধুই খুনসুটি সেটা এবার বোঝা যায়। ভাবিকে পেয়ে সবাই খুশি। শামসুর মা কাঁদতে কাঁদতে ছেলেকে বলে, আর যদি আমার বৌমাকে কষ্ট দিস তাইলে কিন্তু খবর আছে। শেষ দৃশ্যে শামসু নায়রার সাথে দেখা করে। নায়রা জানায় সে মায়ের সাথে বিদেশ যাচ্ছে। শামসু সেদিন রাতে তার চিন্তার জন্য ক্ষমা চাইতে চায়। নায়রা তাকে থামিয়ে দিয়ে বলে, আসলে সেদিন আমারও ভুল ছিল। আমার কথার মাঝে আপনি বুঝেছিলেন আমি একা থাকব। দুজনে বিদায় নেয়, আর গল্পটা এখানেই শেষ হয়। আমরা মানুষ যখন খারাপ থাকি তখন একজনের একটু ভালো সঙ্গ আমাদের মনকে তার দিকে ধাবিত করতে পারে। তাই সবার উচিত সবসময় প্রিয় মানুষকে বোঝা, তাকে খুশি রাখা। তাহলেই হয়তো আপন মানুষ পর হবে না। গল্পটা সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।